এই অযোগ্য তালিকা নিয়েই সব। অযোগ্য তালিকাতে অযোগ্যরা গিয়েছেন হাইকোর্টে, আবেদন করেছেন পরীক্ষায় বসতে দেওয়ার। আজকে অযোগ্যদের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বিস্ফোরক, তিনি বললেন এনাফ ইজ এনাফ, আর কয়েকদিন পরে পরীক্ষা। আপনারা এখন এসেছেন যে আপনারা দাগি নন বলে সুপ্রিম কোর্টে গিয়ে ঠিকমতো বললেন না কেন? সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, বিচারপতি সৌগত ভট্টাচার্যর কি পর্যবেক্ষণ? বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্ট জানিয়েছেন সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে, সুপ্রিম কোর্টের বিবেচনায় রয়েছে এই মুহূর্তে এসএসসি পুরো নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ নতুন করে যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে, যার পরীক্ষা 7 এবং 14 সেপ্টেম্বর। এবং এই দাগি কারা, কারা অযোগ্য, এই তালিকাটাও প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের আদেশে। গত সপ্তাহে আমরা জানি বৃহস্পতি শুক্রবার পরপর দুটো নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। তাতে 7 দিনের যে ডেডলাইন এসএসসিকে দেওয়া হয়েছিল, সেই ডেডলাইনের অনেক আগেই এসএসসি 1806 জনের তালিকা প্রকাশ করেছে যারা চিহ্নিত দাগি বা চিহ্নিত অযোগ্য। এর মধ্যে যে তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে প্রায় 1300 থেকে 1400 জন এরকম রয়েছেন যারা অ্যাডমিট কার্ড পেয়েছিলেন, কিন্তু সেই অ্যাডমিট কার্ডটাও এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে। এই অবস্থায় এই অযোগ্যদের তরফে তারা মামলা করেছিলেন, এই দাগি যে তালিকা সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন। তাদের যুক্তি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ, যে নির্দেশ রয়েছে তাতে তারা অযোগ্যের মধ্যে আসেন না, কিন্তু এসএসসি তাদের অযোগ্যের তালিকা ফেলেছে। এই বিবেচনার মধ্যে, এসএসসির যে বিবেচনা, তার মধ্যে ভুল রয়েছে। একই সঙ্গে এটাও জানিয়েছে এই মামলাকারীরা যে যদি তারা অযোগ্য হন তাহলে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন 2020 সালের অগস্ট মাসে 183 জন যাদের পেনেলের মেয়াদ শেষ হওয়ার পর চাকরি হয়েছে, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছে। শুধু তাই নয়, তারা পরীক্ষাতে বসেন। তাহলে তারা যদি দাগি হয় তাহলে ওই অংশটা দাগি হলো না কেন একই রকম সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশের পর? এই অবস্থায় বিস্ফোরক অভিযোগ তারা তুলেছেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়েছেন দুতরফে দুবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একবার এপ্রিল মাসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ভিত্তিতে, যেখানে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত 31শে ডিসেম্বর পর্যন্ত যারা সম্ভবত যোগ্য, অর্থাৎ 15,403 জন যে তালিকার প্রকাশ পেয়েছে, যারা এখনো পর্যন্ত সার্ভিস করছেন, সহশিক্ষকের কাজ করছেন বিভিন্ন বিদ্যালয়ে, যে বিদ্যালয়ে ছিলেন সেই তালিকায় এরা নেই। কাজেই ওই তালিকা যদি এপ্রিল মাসে, মে মাসে প্রকাশিত হয়ে থাকে, আজ সেপ্টেম্বর মাসে তারা কেন আসছেন, তারা আগে কেন আসেননি? কাজে সুপ্রিম কোর্টের সিসিনে, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিবেচনায় যে মামলা রয়েছে, এর ফয়সালা হওয়া উচিত শীর্ষ আদালতে, এবং হাইকোর্টের একক বেঞ্চ কোনো হস্তক্ষেপ করছে না, এবং এই দাগি তালিকা যা ছিল বহাল থাকছে। আর জল তেল আলাদা করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট আলাদা করে দিয়েছে, এসএসসি তালিকা বের করে দিয়েছে। যোগ্যরা বলছে এখন যোগ্য হয়েও কেন আবার পরীক্ষায় বসতে হবে 7 এবং 14 সেপ্টেম্বর? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না এই অযোগ্যরা, কিন্তু চাকরি পেতে হলে যোগ্যদের এই পরীক্ষায় বসতেই হবে। এতেই আপত্তি যোগ্যদের। তাদের প্রশ্ন, তাহলে যোগ্যদের আবার কেন পরীক্ষা দিতে হবে? একটা চাকরির জন্য কতবার যোগ্যতা প্রমাণ করতে হবে? যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের তো অযোগ্য হিসেবে চিহ্নিত করেই দিয়েছে এসএসসি। এখন তো কারা যোগ্য সেটা বোঝাই যাচ্ছে। তাহলে যোগ্যরা কেন চাকরি ফিরে পাবেন না? কেন ফের পরীক্ষায় বসতে হবে যোগ্যদের? এই দাবি তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে চিঠি দিয়েছেন যোগ্য চাকরিহারারা। সোমবার চাকরিহারারা বিধানসভায় গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আমরা চাইব রাজ্য সরকার নিশ্চয়ই যেন চান যে বিধানসভায় আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আমাদের বিষয়টা তুলে ধরে সর্বসম্মতভাবে, সাধারণত কি হয়, শাসক না চাইলেও বিরোধীরা চায়, অথবা বিরোধী না চাইলে শাসক চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে শাসক বিরোধী দুপক্ষই রাজি হতে চাইবে এমন একটা জিনিস ঘটতে চলেছে। এই অনন্য নজির যেন সৃষ্টি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। দেশের শীর্ষ আদালত লাগাতার চেষ্টা করছে পরীক্ষাকে বাধাহীন রাখার। ঠিক তখনই আসরে বিরোধীরা সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে যান, যে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিয়েছে, আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব রাজ্য সরকার যাক।
রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা দীর্ঘভাবে 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। আমি মনোজ পন্থ চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির স্থাপন। উনি কিসে সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই, সরকারে যেটা করবে সেটা সরকার করবে। এই ব্যাপারটা বিচারাধীন, সুতরাং শিক্ষক তারা বসতে পারেন, তারা না বসতে পারেন, তারা আলোচনা করতে পারেন, তারা সমালোচনা করতে পারেন, তারা উপায়ের কথা বলতে পারেন, কিন্তু যেটা করার সরকার সিদ্ধান্ত অনুযায়ী সরকার করবে। আইনের ব্যবস্থার মধ্যে দিয়েই, বিচার ব্যবস্থা যা আমাদের আছে সেই ব্যবস্থার মধ্যে দিয়েই সমস্ত কেসগুলো দেখা হয় এবং দেখা হবে। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, ফের যেভাবে রাজনীতির হাওয়া গরম হচ্ছে তার জেরে ফের নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খাবে না তো?